একসঙ্গে আন্দোলন একসঙ্গে সরকার এমন স্লোগান সামনে রেখে ৪ বছর আগে ২০২২ সালে শেখ হাসিনার সরকার হটানোর লক্ষ্যে ৪০টির বেশি সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছিল বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই আন্দোলন সফলতা পায় ২০২৪ সালে। এর ২ বছর পর ২/৩ আসন নিয়ে বিএনপি সরকার গঠনের ৫ মাস শেষ হতে চললেও শরিক দলগুলোর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী তাদের মূল্যায়ন করছে না বিএনপি। যদিও শরিকদের কেউ কেউ মন্ত্রী ও এমপি হয়ে সরকারে জায়গা পেয়েছে, তবে ক্ষমতার বাইরে থাকা জোট নেতাদের মধ্যে চাওয়া পাওয়ার হিসেব মিলাতে গিয়ে ক্ষোভ ও অসন্তোষ জন্ম নিচ্ছে। এদের মধ্যে কেউ হতাশ হয়ে জোট রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, আবার কেউ নিজেদের মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। রাজনীতির মাঠে দুর্দিনের সঙ্গীদের এমন অভিমান ভেঙে সম্পর্ক দৃঢ় করতে আজ সোমবার প্রথমবারের মতো শরিকদের সঙ্গে নৈশভোজে আয়োজনের মধ্য দিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্থানীয় নির্বাচন ঘিরে একলা চলনীতিতে জামায়াতের উপর বেজার ১১ দলের শরিক নেতারাও। তাদের ভাষ্য, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আন্দোলনে শরিকদের সামনে রাখা হলেও অন্যান্য ক্ষেত্রে তা করছে না জামায়াত। তবে কি জোট কেবলই শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, নাকি দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের সক্ষমতার ভারসাম্য বজায় রাখার চাবিকাঠি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আছেন কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে আনিস আলমগীর। রাজনীতিতে ডিনার ডিপ্লোমেসি, যেটি আজকে আমরা শিরোনাম নির্ধারণ করেছি, বিএনপি ক্ষমতায় আসার পর যুগপৎ আন্দোলনের সময় যারা রাজপথে দলটির সাথে ছিল, অর্থাৎ যারা আসলে তাদের সেই সময়কার সঙ্গী ছিলেন, তাদের সাথে আজকে প্রথম এই ডিনার করছেন প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী। এই এতদিন আসলে তার শরিকদের সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয়নি দেখে অনেকের মাঝে এক ধরনের অভিমান ছিল। আজকের এই ডিনারের পর, এই বৈঠকের পর, এই নৈশভোজের পর কি সেই অভিমান ভাঙবে বলে আপনার মনে হয়? ভাঙা তো উচিত, কারণ ৩-৪ মাসের মাথায় এসে উনি যে বৈঠক করছেন, এটা একটা আনুষ্ঠানিক বৈঠক এবং একটা মর্যাদাপূর্ণ বৈঠক। আমি কালকে দেখলাম কয়েকজন নেতা এটা ফেসবুকে পোস্টও করেছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সো আজকে তারা গিয়েছেন, কথা বলবেন, ভুল বোঝাবুঝি যদি কিছু থেকে থাকে সেটা মিটমাট হয়ে যাবে। আমি ভুল বোঝাবুঝি তাদের মধ্যে তেমন কোনো কিছু দেখিও না। হয়তো একটা অভিমান, যে আপনি যেটা বলছিলেন যে ভাই ক্ষমতা যাওয়ার পর আমাদেরকে ভুলে গেছেন কিনা, স্বাভাবিক, সেটা একটা সৌন্দর্য চাই যে আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে আন্দোলন করেছিলাম। তো সেই আন্দোলনের প্রশ্ন আসলে এখন জামাত ইসলামও দাবি করতে পারে, ভাই আমরা তো বহুদিন থেকে আপনাদের সাথে ছিলাম, আমাদেরকেও একটু আলাদা করে খাওয়ান। মানে সেই দাবি কি জামায়াত এখন করে না? হ্যাঁ, মানে সেই দাবিটা কি এখনো জামায়াত করে না? জামাত তো ক্ষমতার দাবি করে, মানে খাওয়া দাওয়ার দাবি করে না, এখন দেখা সাক্ষাতের দাবি করে না, তার সাথে দেখা সাক্ষাৎ হয়। সো আমি মনে করি যে এটা ভালো সূচনা, একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনগুলো আসলে দরকার। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, এবং ইভেন জামাতকেও যদি আলাদা করে ডাকে, এনসিপিকেও যারা ডাকে, আমি সেটাও খুব ওয়েলকাম করি, এগুলো দরকার আছে। আমরা তো একটা হিংসাত্মক রাজনীতির মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে ইউনূসের আমল থেকে, যে হিংসা, প্রতিহিংসা, একদম ঘৃণার চাষ, এগুলো থেকে আমাদের বের হতে হবে এবং এই ধরনের সৌহার্দ্যপূর্ণ বৈঠক যত হবে ততই ভালো দেশের জন্য। যে আবার যে অভিমানের কথা আমি শুরুতে বলছিলাম, সেখানে যারা আসলে এই শরিক দলে ছিলেন বিএনপির সাথে, তারা অনেকে এটাও প্রশ্ন করছেন যে তারা আদৌ আসলে এই সরকারে আছেন কিনা নাই, সেটি নিয়ে তারা বিব্রত বোধ করছেন। মানে এই যে শরিক দলে থাকা, কিংবা যারা সরকারি দলে থাকে, কিংবা যারা বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ বড় রাজনৈতিক দলের শরিক হয়ে থাকার মধ্যে আসলে খুবই ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দলের স্বার্থটাই বড় হয়ে উঠছে, নাকি আসলে সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ চিন্তা করে? দেখেন, এখন বৃহত্তর আঙ্গিকে যদি বলতে চাই, সমালোচনার দৃষ্টিতে যদি বলতে চাই, তো 0+0+0, আপনি আমার সাথে যারা যুক্ত হচ্ছেন, আপনি তো 0 সবগুলাই। এখানে এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো রাজনৈতিক নেতা নাই, যে দু একজন আছে হয়তো, কিন্তু বেশিরভাগই তো এখানে এমন রাজনৈতিক দলগুলো আছে যেগুলার কারফিউ ভাঙার ক্ষমতা আছে, 144 ধারা ভাঙার ক্ষমতা নাই। আপনি জানেন তো 144 ধারা ভাঙতে হলে 4 জন লাগে। সো প্রিন্স ভাই মাইন্ড করবেন কিনা আমি জানি না, সে এমন কতগুলো জোট আছে এখানে। তো ওনাদের সাথে বৈঠক হয়েছে এবং বিএনপি যথার্থ মূল্যায়ন করেছে, ওদের অনেকে নমিনেশন দিয়েছিল। মান্না ভাই ছাড়া আমার তো মনে হয় যে বাকিরা যারা খুব যোগ্য ছিলেন তাদেরকে নমিনেশনও দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায়ও দেওয়া হয়েছিল, তাদের অনেকে আসতে পারেন নাই। সো এই মুহূর্তে যদি তারা দাবি করে যে
আরো কিছু আমরা কি ক্ষমতা আছি কি না, তার মানে কি আপনারা একটা ভাগাভাগি চান, ক্ষমতা শেয়ার চান? সেই আলোচনা তো দীর্ঘদিন চলেছে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত। ভাই যোগ্য যারা আছে তাদেরকে শেয়ার তো দেওয়া হচ্ছে, এমন তো নয় যে হয়নি। এই সরকারে কি আছে না, নূর আছে না, জুনায়েদ সাকি আছে না, তারা কোথা থেকে এসছে? তারা কোন বড় দলের বিরাট নেতা ছিল? এমন তো নয় যে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব, তাদের মানে অবদান এমন বড় বড় আছে, কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের প্রভাব ছিল এবং তারা একসঙ্গে আন্দোলন করেছে, তো তাদেরকে তো যথার্থ মূল্যায়ন করা হয়েছে, এমন তো হয়নি। এমন যারা আছে তাদেরকে আমি জানি না, আমার দৃষ্টিতে এমন কেউ নাই যে তাকে নেওয়া হয়নি কেন এই জন্য অভিমান করতে পারে। যাদেরকে নেওয়া তাদেরকে নিয়েছে। আন্দালিবের কথা আসতে পারে, আন্দালিব পার্থ, তার ডেডিকেশন, তার কোয়ালিটি সব দিক থেকে সেও ডিজার্ভ করে। এখন আন্দালিব নিজে চায় কিনা আমি তো সেটা জানি না, দলে সরকারে ঢুকবে কিনা। সবাই যদি সরকারে হয়ে যায় তাহলে বেসরকারে থাকবে কে? তাদের তো রাস্তাতেও তো কয়েকজন লোক দরকার হয় যে ফ্রি থাকবে, যে ফ্রি চিন্তা করবে, রাজনীতি নিয়ে চর্চা করবে এবং জোটের স্বার্থে কাজ করবে। জোটটাও তো যেহেতু তারা গঠন করেছে, সেখানেও তো কিছু লোকের মতামত রাখতে হবে, সাংগঠনিক ভিত্তি থাকতে হবে এবং বৃহত্তর চিন্তা যখন করি আমরা, এই জোটকে আমরা জাগিয়ে রাখবো, সামনের দিনগুলো ঐক্যবদ্ধ থাকবো আমরা। তো সেটা যদি হয় তাহলে জোটটাকে সক্রিয় করার জন্য কিছু লোক বাইরে থাকা উচিত। এই যে বিগত আমলে আমরা দেখেছি 14 দল, এই 14 দলে 2 নেতাকে নিয়ে গেল, রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনো। সেই পরিণতিটাও কিন্তু ভোগ করতে হয়েছে। হ্যাঁ, এখান থেকে 2 জন নিয়ে গেল, সাকি আর নূরকে। সো তারা চলে গেল, আর ওদিকেও তারা চলে গেল। জোট কই? জোটের আর বাকি নেতাদের কি আপনি নাম মনে করতে পারেন? আমি তো দেখি না। এবং তার 2 জন নেতাকে যে জেলে পুরে রাখছে আজকে দিনের পর দিন, তো বাকিগুলো কই? বাকিগুলোর কোনো খবর আছে? এই জায়গাটি নিয়ে আসলে নানান আলোচনা আছে। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনার কাছে আসি। জামায়াতে ইসলামী আসলে কখন কাদের সাথে জোটবদ্ধ হয় সেটা নিয়ে একটা বিস্তর সমালোচনা আছে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছে, জামায়াতে ইসলামী বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। 2024-এর এই গণঅভ্যুত্থানের পরে এনসিপি, তাদেরকে নিয়ে আসলে এক ধরনের টানাটানি দেখেছি আমরা দীর্ঘদিন। এনসিপি তুমি কার, এরকম একটা প্রশ্ন দীর্ঘদিন আমরা করতে দেখেছি সবাইকে। মানে এনসিপি যে জামায়াতের হবে সেটাও আসলে অনেকে ভাবতেও পারেন নাই। মানে জামায়াত কি তাহলে নিজেদের সুবিধা যেখানে হয় তাদের সাথে শরিক হয়, নাকি আসলে বড় রাজনৈতিক দলগুলোই আপনাদেরকে তাদের সুবিধার্থে তাদের কাছে টেনে নেয়? না, বিষয়টা উল্টা বোঝা হয়েছে। জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যায়নি। জামাত ইসলামীর কনসেপ্টের সাথে আওয়ামী লীগ এসেছিল। জামাত 83-তে কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা দিয়েছিল, যেটা 91-এর পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করেছিল। সেইটার সাথে আওয়ামী লীগ আমাদের কনসেপ্টের সাথে একমত হয়ে যখন আমাদের সাথে আমাদের নিজামী সাহেবের পেছনে নামাজ, রোজা এবং তাসবিহ তাহলিল শুরু করলো, তখন একটা দলকে আমরা তো দূরে ঠেলে দিতে পারি না। এটা দেশেরই তো দল আমাদের। তারা আমাদের কাছে আসে, যদি আমাদের কাছ থেকে কিছু শিখে কাছে আসে। এখন যদি কাছে এসে কিছু শিখতে চায়, আবার কাছে দিয়ে কিছু শেখাবেন? আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, আপনি উল্টা বলে ফেলছেন। তো ইতিহাস হলো আওয়ামী লীগ জামাতের কাছে আসছিল। একইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বৃহত্তর স্বার্থে দেশে বিভিন্ন সময় বিভিন্ন জোট হয়েছে। আমাদের সাথে জোট হয়েছে শুধু বিএনপি, জামাত এবং 4 দলীয় জোট, পরে এটা বিস্তৃত হয়ে 18-20 দলীয় জোট। এটা তাহলে একটু জানতে চাই, বিএনপিও কি আপনাদের কাছে এসেছিল নাকি আপনারা বিএনপির কাছে? ধরেন বিএনপি এবং জামাত দুইটাই তার দেশের বৃহত্তর স্বার্থে আওয়ামী ফ্যাসিবাদকে, আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য 2 দলই ফিল করেছে। এবং বিএনপির সাথে জামাতের বন্ধুত্ব দীর্ঘদিনের, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া হয়ে সেদিন পর্যন্ত আমরা জুলাই আন্দোলনে একসাথেই ছিলাম। এখন বিএনপি সরকারে আমরা বিরোধী দলে আছি, এটাই তো। সেজন্যে জামাত কারো সাথে গিয়েছে ব্যাপারটা এরকম না। জামাত দেশের স্বার্থে যে কাজগুলো করেছে এটার সাথে অনেকেই জামাতকে ফিল করেছে, জামাতের কাছে এসেছে। জামাতের এখানেই বড় সার্থকতা যে জামাত দেশের বৃহত্তর স্বার্থে কেয়ারটেকার সরকারের কথা বলেছিল। আজকে একটা দলও নাই বাংলাদেশে যে দল কেয়ারটেকার সরকার চায় না। বিএনপি একসময় চাইতো না, কিন্তু এখন তো বিএনপি আমাদের চেয়েও বেশি চায়, কারণ পরিস্থিতির শিকার হয়ে তারাও বুঝতে পেরেছে যে এটার কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে যে বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার থাকবে। তো সুতরাং জামাত ইসলামী একটা দূরদর্শী, প্রাজ্ঞ, বিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে এবং সবচেয়ে
কৌশলই তো বটেই, কৌশল তো এটা কোনো খারাপ জিনিস না, উইজডম কৌশল ঠিকই আছে। জামাত এমন রাজনীতি করে যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের কল্যাণ। এনসিপি এনসিপি ধরেন, এনসিপি বিএনপির সাথে জোট করতে চেয়েছিল এবং বিএনপি তাদেরকে পর্যাপ্ত সিট দেয় নাই, তখন তারা জামাতের কাছে এসেছিল। জামাত কি তাদেরকে পর্যাপ্ত সিট দিয়েছে? পর্যাপ্ত সিট দিয়েছে, তাদের আশা অনুযায়ী সিট দিয়েছে। এই তারা জামাতের বিএনপির কাছে 10টাও পাচ্ছিল না, তখন জামাতের কাছে আসার পরে আমরা তাদেরকে মূল্যায়ন করে 30টা সিট আমরা দিয়েছি। জামাত একটা ব্রড মাইন্ডেড পার্টি। জামাত সবার আগে দেশের স্বার্থ, দেশের মানুষের কল্যাণ, বুঝতে পেরেছি। এগুলো মিলে শরীকদেরকে নিয়ে আলোচনা করি, জোট নিয়ে আলোচনা করি। যে প্রসঙ্গটি তুলেছেন মোহাম্মদ সালেমউদ্দিন, মানে কাদেরকে বেশি সিট দেওয়া হবে, মানে এনসিপি বিএনপিতেও ঘেঁষতে চেয়েছিল, আবার এনসিপি আদর্শিকভাবে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও বেশি সিট যেহেতু জামায়াত তাদেরকে দিয়েছে, তারা জামায়াতে চলে গেছে। তার মানে এই যে আসলে আমরা বারবার শরীকের কথা বলি, মিত্রদের কথা বলি, জোট করার কথা বলি, সবটাই কি শুধু আসলে কে কতটা আসন বেশি পাবে সেটা নিয়েই চলছে এই দ্বন্দ্ব? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আপনি যে বৈঠকের কথাটি বলছেন এবং শিরোনাম রেখেছেন ডিনার ডিপ্লোমেসি, আসলে ডিনার ডিপ্লোমেসি বিষয় না, এটা একটা সৌজন্যতার জন্যই আজকের এই বৈঠক। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, এবং সেই লড়াই করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দল আমাদের সাথে যুক্ত হয়েছে, যেমন একসময় জামাতও আমাদের সাথে যুক্ত ছিল, তো অন্যান্য রাজনৈতিক দলও যুক্ত হয়েছে, এবং শেষ পর্যন্ত আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল। তারা জেল জুলুম, হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন এগুলোর শিকার হয়েছে, এবং এগুলি করে আমরা ধরেন একটা পর্যায়ে আমরা কিন্তু এসছি, এবং একই সাথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, এবং পরে গণতান্ত্রিক নির্বাচনের যে অভিযাত্রা, সেখানে নির্বাচনে আমরা একত্রিতভাবে অংশগ্রহণ করেছি, এবং নির্বাচনের পর সরকার গঠন হয়েছে। সরকার গঠনের পর স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ তারা এই যে ফ্যাসিবাদের জঞ্জাল সরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। একটা ভাইব্রেন্ট সংসদ হয়েছে, সরকার কার্যক্রম পরিচালনা করেছে। এই করতে গিয়ে এই শরিকদের সাথে ধরেন হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, হয়তো অনানুষ্ঠানিক অনেক বৈঠক কথাবার্তাও হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়তো বসা হয়নি। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সরকারি যে বাসভবন যমুনা, সেখানে তিনি সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারাও এসছেন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তিনিও বক্তব্য রেখেছেন, অন্যরাও বক্তব্য রেখেছেন। তার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক যে ঐক্য, এটাকে কিন্তু আরও সুদৃঢ় করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই বৈঠক শুধুমাত্র একটি নৈশভোজ কিংবা শুভেচ্ছা বিনিময়, এটা দেখার সুযোগ নেই। এই বৈঠকটাকে আমরা গণতন্ত্র এবং উন্নয়নের যে নতুন করে একটা অভিযাত্রা, সেই অভিযাত্রায় আমরা আবার সকলকে, যারা আমরা একসাথে রাজপথে ছিলাম, তাদেরকে আমরা সকলকে সামিল করে আমরা একটা রাজনৈতিক অভিযাত্রার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আজকে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণও বটে, এবং এখানে শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগি, কে মন্ত্রী হলো, কে এমপি হলো, কে প্রশাসক হলো, কে কোন পদ পেল, এই বিষয়টা কিন্তু সেটা না। রাজনীতি বিষয়টা কিন্তু ভিন্ন, রাজনীতি সবার উপরে, এবং আমাদের যে বর্তমান সরকারের যে আমাদের অঙ্গীকার যে সবার উপরে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই যে স্লোগান, সেই স্লোগানটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বৈঠকে ঐকমত্য প্রকাশ করা হয়েছে। নিকাশটা মিলাতে কি অনেক সময় ক্ষোভ এবং অসন্তোষ জন্ম নিচ্ছে, সেইটা কি আসলে বিএনপি আমলে নিচ্ছে? অবশ্যই আমরা আমলে নিচ্ছি, ক্ষোভের কিছু নাই এখানে। ধরেন আসলে এত বড় একটা বিএনপি একটা নিজেই একটা বিশাল একটা রাজনৈতিক দল, তারপরে এখানে একটা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী, এখানে ব্যক্তি এখানে মানে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। সবার সাথে সমন্বয় করতে গিয়ে নির্বাচনের সময় স্বাভাবিকভাবে সবাইকে নমিনেশন দেওয়া হয়তো সম্ভব হয়নি। আপনাদের দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলামী, তারা এখন আপনাদের বিরোধী রাজনৈতিক দল, তাদের যারা আসলে এই মুহূর্তে ঐক্যে এখানে সেলিম ভাই একটা কথা বলেছেন, জামাত কখনো কারোর সাথে গিয়ে আন্দোলন মানে জোট করে নেই। জামাত অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তার সাথে জামাতের সাথে গিয়েছে। আমি বিষয়টাকে সেভাবে দেখি না। এইটা রাজনৈতিক একটা জোট হতেই পারে, সে যখন জোটটা হয় তখনকার যে পরিবেশ পরিস্থিতি, তখনকার যে রাজনৈতিক ইস্যু, সেগুলোর ভিত্তিতে ইস্যু ভিত্তিক বিভিন্ন আন্দোলন কিন্তু সেটা হয়। কেন এরশাদের আমাদেরকে আমরা আওয়ামী লীগের সাথে জোট করিনি, ঐক্য হয়নি, জোট না, যুগপৎ আন্দোলন ছিল না,
সেটা আমরা তো বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, কিংবা বামদের নেতৃত্বে 5 দল, তারপর জামাতি ইসলামী, আমরা সকলে মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে আমরা কি গণতন্ত্রের নতুন পতাকা বাংলাদেশে উড়াই নাই? উড়িয়েছি। তারপরে প্রেক্ষাপটটা আবার ভিন্ন হয়েছে। সেই ভিন্ন প্রেক্ষাপটে সেই জামাত আবার আওয়ামী লীগের সাথে কিন্তু ঐক্য করে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। তারও আগে যদি ধরেন যে আপনার 86 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, তখন এরশাদের কূট কৌশলে তখন কিন্তু আন্দোলনের একটা মাঝে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তারা কিন্তু আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামাতের তৎকালীন নেতৃবৃন্দ আপনার শেখ হাসিনার সাথে 32 নম্বরে কোরআন শরীফ এবং জায়নামাজ উপহার দিয়ে তারা কিন্তু দেখা করে তাদের সাথে একসাথে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই ছবিটা তখন বড় বড় করে তৎকালীন সময় পত্রিকা ছাপা হয়েছিল। তৎকালীন জামাতের নেতা আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, তারা কিন্তু সেই কামরুজ্জামান সাহেব তারা সেখানে ছিলেন এবং বিশাল ছবি জায়নামাজ তারা উপহার দিচ্ছেন শেখ হাসিনাকে। এবং পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে যখন আন্দোলন করলো, এই জামাতি কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে তারা কিন্তু কেয়ারটেকারের মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। আবার আন্দোলন যখন শেষ হয়ে গেল, আবার 2001 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 96, আবার এই জামাত কিন্তু বিএনপির সাথে যোগ হয়ে আবার আন্দোলন করেছে। রাজনৈতিক দলগুলো নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি নেওয়ার জন্য যখন যেভাবে বিষয়টা সেরকম আছে। আপনি যেটা বলছেন এনসিপির কথা, যে আন্দোলনের নির্বাচনের সময় এনসিপি আমাদের কাছে এসেছিল, জামাতের কাছেও গিয়েছিল, আমাদের সাথে আলোচনা চলা অবস্থায় তারা কিন্তু জামাতের সাথে যে জোট করেছে। আমি একটু রাখতে চাই, মানে এনসিপি কে তো আসলে আমরা জুলাইয়ের শক্তি বলেছি সেই সময়টাতে। জুলাইয়ের শক্তির তো আসলে কোন একটি বিশেষ কোন রাজনৈতিক দলের সাথে যাওয়ার সুযোগ ছিল না। আমরা তাদেরকে যে তাদেরকে সেই সময় রাজনৈতিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি এবং একই সাথে তাদেরকে ভিন্ন একটা মর্যাদায় অধিষ্ঠিত করার চেষ্টা করেছি। বিরতি সময় হয়েছে। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। যে জায়গাটিতে আসলে আমরা ছিলাম, মানে এনসিপি তো আসলে পুরো জুলাইয়ের শক্তি তাদেরকে বলা হয়, তারা আসলে সবার হওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে নিয়ে আমরা একটা দীর্ঘ সময় একটা টানাপোড়েন দেখেছি। তারা আসলে কার হবে, বিএনপি নাকি জামায়াত? সেই টানাপোড়েনের মধ্যে আবার আমরা দেখলাম যে যাদের সাথে তাদের মতাদর্শিক একটা বিরোধ রয়েছে তাদের দলে গিয়ে তারা শরিক হয়েছেন। এই জায়গাটা নিয়ে আনিস আলমগীর আসলে আপনার কি বলার আছে? মানে এই যে আসলে রাষ্ট্রীয় স্বার্থে তারা এই জোট বা শরিক জায়গাটিকে ব্যবহার করছেন নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করছেন? এখানে রাষ্ট্রীয় স্বার্থ নিজেদের স্বার্থ বিষয় না, বিষয়টা হচ্ছে যে 24-এর যে গণ আন্দোলন যেটা হলো, সেখানে যারা এখানে কি রোল প্লে করেছে, এরা বেশিরভাগই জামাত ওরিয়েন্টেড লোকজন ছিল, শিবির করতো এক সময়। তো তাদের সাথে আগে থেকেই জামাতের সম্পর্ক আছে, তাদের উপরে দেখানোর সম্পর্ক ছিল অন্য দলগুলোর সাথে। তো সেটাই ফাইনালি সেটাই হলো এবং তারা জামাতের সঙ্গে গেল। আর ভাই যেটা বললেন যে সিটের কথাও একটা বিষয় আছে, যে কত সিট দিচ্ছে জামাত, হয়তো যতটা তাদেরকে মানে দিতে পেরেছে বিএনপির পক্ষে সম্ভব না। বিএনপি নিজেদের লোকদেরকে অ্যাকোমোডেট করা খুব জরুরি, মানে সমস্যা হয়ে গেছে, তাদের জোটের লোকদেরকে অ্যাকোমোডেট করা। তো এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে তো তারা গিয়ে সেখানে বার্গেনিংয়ে ভালো পয়েন্ট পাবে না। আমি যতটুকু জানি তারা আলোচনা করেছিল, তারা চেয়েছিল 30টা আসন, কিন্তু বিএনপি কোনোভাবেই রাজি হয়নি তাদেরকে অতটা দেওয়ার জন্য, এবং দেওয়ার কোনো কারণও ছিল না। আসলে জামায়াতের স্বার্থটা কোথায় তাহলে এনসিপিকে নিজেদের করে টেনে নেওয়ার? জামাতের স্বার্থ হচ্ছে যে আমরা যত কথাই বলি, এনসিপি যারা আছে তারা তো 24-এর গণ আন্দোলনের পোস্টার বয়, তাদেরকে সবাই চেনে। হাসনাত বলেন, সাজিজ বলেন, তারপরে নাহিদ বলেন, এরা এক নামই চেনে ওদেরকে। সো ওরা হচ্ছে ওই 24-এর গণ আন্দোলনের হিরো। তো এই হিরোগুলোকে যদি আমার নিজের দলে রেখে দিতে পারি, তাহলে আমাদের ফোল্ডারে যদি থাকে, তাহলে সেখানে তো আমাদের একটা সারা দেশে ইয়াং জেনারেশনের কাছে আমরা একটা নিতে পারি যে দেখো, তোমরা যাদের নেতৃত্বে আন্দোলন করেছিলে, যারা তোমাদের সাথে ছিল, তারা আমাদের সাথে আছে। আর বৃহত্তর রাজনৈতিক যে ইয়েটা আছে, গেমটা আছে, সেটা হচ্ছে যে জামাত খুবই সুপরিকল্পিত একটা রাজনৈতিক দল, তাদের কর্মসূচিগুলো সুপরিকল্পিত, তারা মানে লাগামহীন কথা বলতে পারে না, দলের শৃঙ্খলা একটা বড় বিষয় আছে। কিন্তু বিশৃঙ্খল কাজ করার জন্য এনসিপি অনেক পারদর্শী। মববাজি করতে হবে, এনসিপিকে লাগিয়ে দাও, জামাত এখানে যাবে না। 32 ভাঙতে হবে, জামাত কেন যাবে, এনসিপি যাবে বা এনসিপি লোকেরা যাবে।
তো জামায়াত তাহলে এনসিপি কে কোথাও না কোথাও কি ব্যবহার করছে রাজনৈতিকভাবে? 100% ব্যবহার করছে এবং তাদেরকে লাঠিয়াল হিসেবে রেখেছে, এবং এরা ভদ্র মানুষ। জামাত কিন্তু ইয়ে করে না, তো লাঠিয়ালগিরির সমস্ত দায়িত্ব যাচ্ছে এনসিপির উপর, আর জামাত ভদ্রভাবে আছে। এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। জামাত শুধু এনসিপি না, আরও এরকম ABCD আরও অনেকগুলো মানে বক্স খুলে রেখেছে, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো জামাতের উইং আছে, জামাতের পেজ আছে, জামাতের বট বাহিনী আছে। এরা প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা আছে তারা এদের আর্থিকভাবে এদের সহায়তা প্রাপ্ত। জামাত সকল ফ্যাক্ট চেকার বের করেছে, যেগুলোকে ফ্যাক্ট চিটার বলা হচ্ছে এখন। এরা শুধু জামাতের নেতা নেত্রী কারো বিরুদ্ধে কিছু যদি আপনি কোথাও কোনো নিউজ দেখে, সঙ্গে সঙ্গে এই ফ্যাক্ট চিটারগুলো আসবে, না জামাত এটা বলেনি। আর আমার শেষ করতে দেন। আর অন্যগুলো মনে করেন বিএনপির বিরুদ্ধে একটা বড় নিউজ গেল, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে গেল, আমাদের মতো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ লোকদের বিরুদ্ধে গেল, কোনো এদের নিয়ে কোনো কথা নাই। বরং আমরা চুন থেকে নুন খসে না কি জানি বলে, পান থেকে চুন খসে, তখন এরা আবার বিরাট করে আমাদের বিরুদ্ধে নিউজ করবে। তো দিস ইজ দ্য টুলস অফ জামাতের অনেকগুলো টুলস বের হয়ে গেছে। বিএনপির ওটা নাই, বিএনপি ওটা পারছে না। জামাতের সাথে এই জায়গায় সোশ্যাল মিডিয়া এবং এরকম বট বাহিনী প্লাস ছোট ছোট উইং খুলে রাখা, এটা জামাতের কৌশল। এবং সেই উইং এর মধ্যে এনসিপি হচ্ছে নাম্বার 1। জি, আবার এই ধরনের অভিযোগ কিন্তু খোদ প্রধানমন্ত্রী উপদেষ্টাও করেছেন যে এনসিপি কে গিলে খাওয়ার পরিস্থিতি আপনারা তৈরি করছেন, আপনারা জুলাইকে ধারণ করবার জন্যই এনসিপি কে নিজেদের কাঁধে নিয়েছেন, এবং আপনারা যেই জায়গাগুলোতে গিয়ে মব সৃষ্টি করতে পারবেন না কিংবা লাঠিয়াল বাহিনী পাঠাতে পারবেন না, সেখানে আপনারা এনসিপি কে ব্যবহার করছেন। এই বক্তব্য তো আপনি বললেন, আর শ্রদ্ধেয় আনিস আলমগীর ভাই বললেন, বা আরও কেউ বলে থাকতে পারেন। আমরা এনসিপিকে জুলাই যুদ্ধ হিসেবে দেখি। নো ডাউট তারা তখন এনসিপি ছিলেন না, তারা তখন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা। সেখান থেকে পরে তারা এই এনসিপি দল করেছেন। তাদের অধিকাংশই এই দলে যারা, তারা জুলাই যোদ্ধা ছিলেন। জুলাইকে যেহেতু আমরা মনে প্রাণে ধারণ করি, লালন করি, এবং জুলাই বেঁচে থাকুক, জুলাই চিরস্থায়ী হোক, জুলাইয়ের চেতনা বাংলাদেশে জাগরুক থাকুক, এটা যদি আমরা মনে প্রাণে চাই, আর তারা যেহেতু আমাদের উপরে আস্থা রেখে আমাদের কাছে এসেছেন, আমাদের দায়িত্ব ছিল তাদেরকে মূল্যায়ন করা। আমরা তাদেরকে অবমূল্যায়ন করতে পারি না। এই জন্য আমরা তাদেরকে ধারণ করি, আমরা তাদেরকে ধারণ করে মূল্যায়ন করেছি, এবং আমরা যে কোনো জুলাই যোদ্ধাকেই মূল্যায়ন করি এবং করব। শুধু তারা না, প্রত্যেক জুলাই যোদ্ধাকে আমরা সম্মান করি, ধারণ করি, মূল্যায়ন করি। এবং আমি আরেকটু পিছনে যাই, আমাদের ভাই প্রিন্স ভাই বললেন বিভিন্ন সময় জামাত, বা আপনি বলেছিলেন, দেখেন জামাত দেশের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, জন অধিকারকেই জামাত প্রাধান্য দেয়। যেখানেই অন্যায়, যেখানেই সে যে দলই হোক। আমি একদিন আওয়ামী লীগের আমি একসাথে আন্দোলন করেছি, এই জন্য আওয়ামী লীগ অন্যায় করলে মেনে নিব। বিএনপি আর আমরা মানে বিভিন্ন দিক থেকে বহুদিন একসাথে কাজ করেছি, এই জন্য বিএনপি অন্যায় করলে মেনে নিব না, অন্যায়ের প্রতিবাদ করব। আবার বিএনপি ভালো কাজ করলে সেটাও আমরা সমর্থন করব। জামাতের নীতি হলো এটা, জামাত ভালো কাজের সাথে থাকবে সে যেই হোক, মন্দ কাজের প্রতিরোধ করবে সে যেই হোক না কেন। এই নীতিতে জামাত তার নিজের সক্রিয়তা বজায় রেখে দেশ ও জনগণের সাথে, আমরা আমাদের সক্রিয়তাকে ধরে রেখে, আমরা কারো মানে অন্ধ প্রেমে বিশ্বাসী নয়, আমরা কারো অন্ধভাবে কারো সাপোর্ট দিয়ে বসে থাকবো কিয়ামত পর্যন্ত, এরকম দল আমরা নয়। আমরা যদি কেউ ভালো কাজ করে তার সাথে থাকবো, সে ভালো কাজ না করলে আমি নিজেই পথ চলবো, তো আমার সাথে যদি আর কাউকে পাই ভালো কাজের জন্য তাকে আমি বেছে নিব। এটা হলো জামাতের রাজনীতির সক্রিয়তা, এটা জামাতের রাজনীতির স্মার্টনেস, এটা জামাতের রাজনীতির একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ধারা, যে জামাত কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, স্বৈরাচারের সাথে আপোষ করে না, ফেসিবাদের সাথে আপোষ করে না। সেই জন্য আর আমার ভাই আলমগীর ভাই একটা প্রশ্নের জবাব দিই, উনি পেজ আছে জামাতের, ইট ইজ ট্রু, বাট বট বাহিনী জামাতের নেই। বিশাল বট বাহিনী, দেশে বিদেশে বিশাল বট বাহিনী। আমি যে জিনিসটা বলি, যে জামাত একটু আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে জামাত কোনো অন্যায়ের সাথে আমি বলছি সোশ্যাল মিডিয়ায় জামাতের লোকজন সক্রিয় আছে,
তারা অভদ্র আচরণ করে না, তারা তাদের স্বপরিচয়ে যে কোনো জবাব চমৎকার করে কোনো সুন্দর অভদ্র করে। আচরণ তো করে না, না জামাত না, ইসলামী বট এই যে- বাহিনী তো অভদ্র যদি আচরণ জামাত করে, বট ইসলামী বাহিনী- এরকম উনি কাউকে একাই পান, বলবেন। তো আইডেন্টিটি আমি না। চ্যালেঞ্জ বলি, করছি বট জামাত বাহিনী- ইসলামীতে এরকম কোনো লোক অন্যায়ের নাই। সাথে জামাত জামাত ইসলামী গোপন আপোষ করে না, রাজনীতিতে বিশ্বাস করে। আপোষ করে না যে জামাত বলছেন। ইসলামী প্রকাশ্য আমি বলছি তো 71 সালে যে অন্যায়টা জামাত ইসলামী বাংলাদেশের উপর প্রকাশ্য হলো, রাজনীতি করে। বাংলাদেশের জনগণের উপর হলো, পাক হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের জনগণকে, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করলো, আমাদের নারীদের সম্ভ্রম হরণ করলো, বা বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দিল, সেই অন্যায়ের সাথে জামাত তো আপোষ না, শুধু তাদের কাছে সহযোগিতাও করেছে। সেইটার জন্য জামাত কিন্তু এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি। ক্ষমা চাইলে জাতি ক্ষমা করতো কি করতো না সেটা জাতির পরবর্তী বিষয়। সেই অন্যায়ের সাথে তো জামাত আপোষ করেছিল, এটা তো বাস্তবতা। এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে যে জ্বালাও পোড়াও আন্দোলন করলো, 173 দিন হরতাল করলো, আপনার বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের সময় যে আপনার চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যায় নাই, সেই আন্দোলনে চট্টগ্রাম বন্দর আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা বন্ধ করে দিল, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিল, মানুষকে পথে বসালো। সে অন্যায়ের সাথে তো জামাত ঠিকই একসাথে ছিল। সেটা জামাতের রাজনৈতিক কৌশল হতে পারে, সেটা ভিন্ন কথা। তবে আমি একটু বলতে চাই, সব কিছু ছাপিয়ে আজকে যে আলোচনাটা উঠে এসেছে এনসিপির ব্যাপারে, এনসিপি আমি একটু বলছিলাম যে যখন নির্বাচনের আগে তাদের সাথে আমাদের একটা আলোচনা চলার মুহূর্তেই কিন্তু কোনো রকম মানে আমাদেরকে না জানিয়ে কিন্তু তারা জামাতের সাথে চলে গিয়েছে। জামাতও যে তাদেরকে হয়তো মূলা ঝুলিয়ে দিয়েছিল 30টি আসন দিবে, সেই জন্য হয়তো তারা সেখানে চলে গিয়েছে। জামাতের এখানে বিষয়টা ছিল যে এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানে এনসিপির যে সামনের সারির যে নেতারা ছিলেন, তারা গণ অভ্যুত্থানের সময় আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকে জামাত কাজে লাগাতে চেয়েছে এবং সেটা সফলভাবেই কাজে লাগিয়েছে। কিন্তু এনসিপি কতটুকু কাজে লাগিয়েছে তা জানি না। আজকে দেখেন তাদের মধ্যে জোট হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সংসদে যখন এই যে একটা বিল আসলো আপনার, যেখানে জামাতকে আপনার পাক হানাদার বাহিনীর মানে অক্সিলারি ফোর্স হিসাবে উত্থাপন করে জামাতের তীব্র প্রতিবাদ করলো, কিন্তু এনসিপি কিন্তু তখন আবার তার জামাত জোটে থাকা থেকেও চিঠি দিয়ে জানালো যে এই ব্যাপারে জামাতের অবস্থানের সাথে তারা কিন্তু এক না। হ্যাঁ, সেটাই আমি এটা বারবার এক না। বলছিলাম, তো তাদের এখন একটা এই যে আদর্শিক পার্থক্য তো আদর্শিক রয়েছে। আছে, এবং এই যে জোটটা ছিল শুধুমাত্রই আপনার একটি আপনার যে আসন ভাগাভাগির বিষয়গুলো নিয়ে, এটা জামাত লাভবান হওয়ার চেষ্টা করেছে, জামাত লাভবান হয়েছেও, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইমরান সাহেব প্রিন্স, আপনি যে কিন্তু আসন ভাগাভাগির কথা বললেন, এনসিপির গায়ে যে কালিটা লাগলো সেটা তো এনসিপি বুঝতে পারবে না। কিন্তু এই যে আপনি আসন ভাগাভাগির কথা বললেন, বিএনপি তো আসলে দীর্ঘদিন নানানভাবে নির্যাতিত হয়েছে। বিএনপির এমন অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আসলে নানান সময় অনেক বড় বড় ত্যাগের শিকার হতে হয়েছে। এই আসন ভাগাভাগির কারণে, শরিকদেরকে আসন ছেড়ে দেওয়ার কারণে সেই ত্যাগী নেতাদেরকে আসলে আমরা যথেষ্ট মূল্যায়ন করতে পারছি। অবশ্যই এটা আপনার বক্তব্য সঠিক। আমরা অনেক ত্যাগী নেতাদেরকে আমরা কিন্তু এই আসনে আমরা কোরবানি দিয়ে দিয়েছি। আমি একদম কোর্ডাইনান করব। আপনি নিজেও কি সেরকম একটা না উদাহরণ? না, আমি নির্বাচন করেছি, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যান্য জায়গাতে আপনার তাদেরকে কোরবানি দিতে হয়েছে আমাদেরকে, কিন্তু সেটা ছিল রাজনৈতিক বৃহত্তর স্বার্থে, এবং তাদেরকে পরবর্তীতে অবশ্যই মূল্যায়ন করা হবে। মূল্যায়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান এই ব্যাপারে মূল্যায়ন করবে। তবে অনেকেই আবার সেই বিরোধিতা মানে এটাকে মেনে নিতে না পেরে তারা আবার স্বতন্ত্রও নির্বাচন করেছে, যে কারণে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কারও করতে হয়েছে। এই কঠিন সিদ্ধান্তও সেই ত্যাগী নেতাদের ব্যাপারে বিএনপি নিতে কিন্তু পিছপা হয়নি। কিন্তু সব কিছুর মূলে ছিল কিন্তু রাজনৈতিক বিষয়, দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক রাখা। এখন এই যে আপনি একটু আগে বললেন যে আমাদের শরিকদের অনেক মনোবেদনা আছে, তো সবাইকে যদি আমরা নির্বাচনে নমিনেশন দিতাম, তাহলে আমাদের এই দলের নেতাকর্মীদেরকে কি অবস্থানে রাখতাম? যেমন ধরেন আমাদের সাথে দীর্ঘদিন একটি দল রাজনীতি করতে, আমি নামটা উচ্চারণ করছি না, তো যেদিন নমিনেশন ডিক্লেয়ার হলো সেই দিনও বিকেল পর্যন্ত কিন্তু সে একেবারে বিএনপির জন্য জান প্রাণ। নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরে মানে রাত্রে 11টার সময় সে আবার একদম ইউটার্ন নিয়ে নিল। তো এই যে এরকমও কিন্তু অনেকের অবস্থান আছে, আবার এই যে সেটা কিন্তু আমরা আসলে রাজনৈতিক শরীরকে অবস্থান নিয়ে না, আলোচনা কিছু করছি। পাওয়া না পাওয়ার
বেদনায় তারা কিন্তু মানে একটা দুর্দিনে যারা আশাহত সঙ্গী ছিল। ছিলেন তাদেরকে নিয়ে তো মূল এই আলোচনাটা, কিন্তু আমরা এই মুহূর্তে আসলে শরিক যারা আছেন বা যারা আসলে ঐক্য করে রাজনীতি করছেন, সেটি সরকারি দল হোক কিংবা বিরোধী রাজনৈতিক দল হোক, তাদের মধ্যে সবচেয়ে বেশি লাভবান কারা হন? যারা আসলে সরকারি দলের সাথে শরিক থাকেন, মানে প্রধানমন্ত্রীর সাথে বসে নৈশভোজ অন্তত করতে পারছেন, আরো কি করতে পারছেন সেটা হয়তো পর্দার আড়ালেই থেকে যায়। সেটি নিয়ে আসলে নানান রকমের মতভেদ আছে। এই জায়গাটিতে ফিরবো জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে, আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ সেলিম উদ্দিন, এই যে আসলে আমরা শরিকদেরকে নিয়ে নানান আলোচনা করছি, সরকারি দলের শরিক হলে সুবিধা খানিকটা বেশি পাওয়া যায় নাকি বিরোধী রাজনৈতিক দলের শরিক হলে সুবিধা বেশি পাওয়া যায়? খুব ভালো প্রশ্ন করছেন। তো সুবিধা বড় কথা না, যে যার সাথে যায় তার নিঃসন্দেহে মনের মিল, চিন্তার মিল, কর্মের এনসিপির মিল, সাথে আপনাদের মনের চিন্তার মিল আছে? যে যেখানে যায় নিঃসন্দেহে তার কোনো না কোনো মিল পাইয়ে তো যায়, তাই না? তার কোনো না কোনো ৭১ দিক ইস্যুতেও থেকে, আপনাদের মনের এবং চিন্তার মিল আছে? একাত্তরে আছে কিনা সে তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনাদের তরফ থেকে আমরা কিভাবে বুঝবো তার ৭১-এর সাথে মিল আছে না নাই? কিন্তু তারা তো আমাদের সাথে আসছে, ইট ইজ ট্রু। এটা যতই কষ্ট হোক কারো না কারো, ইট ইজ ট্রু যে এনসিপি জামাত ইসলামের সাথে আছে, এখনও জোটেই আছে, এবং তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই তো তারা পার্লামেন্টে এখন ৬টা সিট আছে। রাজনীতি যারা করে, যার যার মানে নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই তো রাজনীতি করা উচিত। এই প্রশ্নটাই এই আসলে আমি জন্য করতে চাইছিলাম, যেটা আপনি আরেকটা কথা বললেন, বলতে যার চাই, যার নিজের ভবিষ্যৎ চিন্তা করে হ্যাঁ, রাজনীতি ভবিষ্যৎ, করে, নিজের মানে ভবিষ্যৎ মানে কি, শরিক হওয়ার সময় তার যে সবাই রাজনীতি কল্যাণের রাজনীতি, তো কল্যাণটাকে নিশ্চিত করতে হলে তাকে রাষ্ট্রীয় পার্লামেন্টে, স্বার্থটাকে চিন্তা করেছেন। এখানে রাষ্ট্রীয় স্বার্থ তো, সে আজকে পার্লামেন্টে না গেলে এরকম কথা বলতে পারতো? আজকে যে বিএনপির সরকারের অসঙ্গতি তুলে ধরে যেভাবে ডাইনামিক কথাবার্তা তারা বলতেছে, এটাকে পার্লামেন্টে না গেলে এখানেও কিন্তু আলোচনা বাইরে আছে। বাইরে বিএনপি সরকারের অসঙ্গতি কয়টা তুলে ধরা হয়? শুধু অনেক আপনারা সুন্দর করে তুলে গণভোট নিয়ে ধরছে, বেশি অনেক আলোচনা সুন্দর, করছেন ভালো সংসদে। বলতেছে তারা, এবং এটা দরকার ছিল। পার্লামেন্টে জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তারা কয়েকজন পার্লামেন্টে যাওয়াতে তারা জুলাইকেও প্রতিনিধিত্ব করতে পারতেছে, বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করতে পারতেছে, এবং পার্লামেন্টে জামাতের সাথে আরেকটা সক্রিয় বিরোধী দল তারা ভূমিকা রাখতেছে। এতে সরকার অনেক জিনিস চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সহজ হবে। আমি তার আগে একটু বলতে চাই যে আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে এই প্রিন্স ভাই একটু আগেই বলল যে আওয়ামী লীগ মানে যখনই জামাতের সাথে সে পথ চলে তখন তার মুক্তিযুদ্ধের চেতনা বা এগুলো মনে থাকে না। সে ঠিকই জামাতের সাথে সুন্দরভাবে দীর্ঘ সময় আন্দোলন করেছে, বিএনপির বিরুদ্ধে লম্বা সময় আমরা আন্দোলন করেছি, তারা তখন মুক্তিযুদ্ধ চেতনা এগুলো সব তারা বলে গিয়েছিল। তো আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে বয়ানটা দিয়ে জাতির কাছে ঘৃণিত হয়েছে, ৭১ জামাত ইসলামের কাছে এবং সারা জাতির কাছে এটা একটা সবচেয়ে আমাদের দেশ আমরা যে স্বাধীনতার মাধ্যমে পেয়েছি সেটা হলো ৭১। সেটা আপনারা স্বীকার করছেন? ৭১ নিয়ে অস্বীকারের কী আছে? জামাত ইসলামী সংবিধান, মুক্তিযুদ্ধের ইশতেহার, তারপরে স্বাধীনতার সার্বভৌমত্ব, জামাত ইসলামী মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সোশ্যাল জাস্টিস, এগুলোকে মেনে নিয়েই একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জামাতকে অনুমোদিত যখনই করতে চেয়েছে তখনই তো তারা কোর্টের মাধ্যমে প্রমাণ হয়েছে যে জামাত অনিবন্ধিত দল হইতে পারে না। জামাত একটা বৈধ, গণতান্ত্রিক এবং সুন্দর একটু আগে আনিস আলমগীর ভাই জামাত সম্পর্কে বললেন, সুশৃঙ্খল একটা পরিকল্পিত রাজনৈতিক দল। তো এই দলটাকে ঘায়েল করতে গিয়ে একটা মীমাংসিত বিষয়কে বারবার ব্যবহার করে, এটা অতীতের মতো মানে অতীত চর্চার একটা বিষয়, যেখানে জামাত ইসলামী চায় ভবিষ্যতের রাজনীতি করতে। জামাত ইসলামী এখন কি করতেছে বা জামাত ইসলামী বিএনপি এখন কি করতেছে, এগুলো আমরা আলোচনা করব। তো সেজন্য আমার যে বয়ানটা আওয়ামী লীগ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বয়ানের দিকে আশা করি বিএনপি বারবার যাবে না। বিএনপি আমাদের সাথে আন্দোলন করেছে, এইসব প্রশ্নে কমাটমা বারবার আনলে এগুলো পাল্টা প্রশ্ন মানুষের কাছে আসে, তখন সেগুলো তাদেরকে জবাব দিতে হবে। বয়ানটা দীর্ঘদিন আওয়ামী লীগ দিয়েছিল, সেই বয়ানটা আবার বিএনপি দেওয়ার চেষ্টা করছে কিনা মাঝে মধ্যে করে, আর মাঝে মধ্যে সব সময় করে না। বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে আসলে আমরা দেখছি যে এনসিপি এবং জামায়াতের অনেক অভিযোগ, সেটি স্বাভাবিক যেহেতু তারা বিরোধী রাজনৈতিক দলে আছে, কিন্তু এই মুহূর্তে আসলে রাষ্ট্রীয় স্বার্থ বেশি চিন্তা করা হচ্ছে নাকি জুলাই সনদ কিংবা এই ইস্যুগুলো নিয়ে বেশি চিন্তিত বিরোধী রাজনৈতিক দল? বিরোধী দল বেশিরভাগ অর্থেই তো ওই যে গণভোট, তারপরে সংসদে কাঠামো, ওই যে উচ্চ আসন, এগুলো নিয়ে চিন্তা হচ্ছে। জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। জনগণের নিয়ে চিন্তা এগুলো হচ্ছে মুখ দেখানো দিয়ে, এটা মাঝে মাঝে বলে, ওই যে হাঁটু পানিতে নেমে হাঁটাহাঁটি করে আসে,
বন্যা হলে এগুলোই, নতুন কিছু না। ওটা জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা নেই, এবং সেখানে গিয়ে আবার ত্রাণ বিতরণ করে না, খালি ট্রাকে ট্রাকে লোক নিয়ে যায়। এনসিপি নিয়ে গেছে 7 টাকা 8 টাকা লোক নিয়ে গেছে, ত্রাণ নাই কিছু। সো এভাবে যদি জনগণকে শুধু দেখায়, জনগণের যে সাফারিংসগুলো এতদিন ধরে চলে এসছে, জনগণের সবচেয়ে বড় সাফারিংস যেটা ছিল জুলাই আন্দোলনে 834 জন 35 জন মারা গেছে বলা হচ্ছিল, আর হোল একটা হামে মারা গেছে 750 লোক। এগুলো কোনো জনগণ না, এগুলো কোনো মৃত্যু না, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ এগুলো ইউনুস করেছে, ইউনুসের বদনাম হবে, তাহলে এগুলো নিয়ে কীভাবে করে? ইউনুসের সাথে যে তাদের গঠবন্ধন হয়েছিল, বড় লেনদেন হয়েছিল, সেটার প্রেক্ষিতেই তো এরা প্রথমের সরকারি দলে চাইলো। সরকারি দলে থাকা মানে হচ্ছে কি, একটা প্রোটেকশন থাকা। আপনি যখন ইলেকশন পরবর্তী সময় থাকবে, কারণ তাদের উপরে অনেক আক্রোশ আছে এখানে, সেটাকে তারা অস্বীকার করে না, তাদের প্রোটেকশন দরকার হয় এবং অনেকে প্রোটেকশন নিয়েও আছে। তারপর এখন জামাতে ইসলামের সঙ্গে যদি থাকে, তাহলে সেখানেও এক ধরনের প্রোটেকশন আছে, বিরোধী দলের আছে। তার উপর হচ্ছে যে তারা যদি স্বতন্ত্র ইলেকশন করতো, আমরা বারবার বলছিলাম যে সেক্ষেত্রে তাদের জিতে আসার কয়টা সম্ভাবনা ছিল, বেশি ছিল না। ইউনুসের সাথে যখন তারা জুটলো, ইউনুস এমন একটা ম্যাজিক করে দিল যে যাদের বিশেষ মাঠে কোনো খবর নাই, তারপরে আপনি রাতে দেখা গেলো যে সে জিতে গেছে। বিশেষ করে যে নাহিদের ইলেকশনটা নিয়ে বিতর্ক হয় যে সে যে জিতছে, তারা যে ভোট দিছে কে সেটা কেউ জানে না, কিন্তু নাহিদ জিতে গেছে। বিএনপি এগিয়ে যেতে পারবে? হ্যাঁ, এই কৌশলে কি বিএনপি এগিয়ে যেতে পারবে? বিএনপির এখানে কৌশল কোথায়? বিএনপি আছে, আমি যে জামাত এবং এনসিপির যে কৌশলটা ছিল, এনসিপি যদি খুব রাইটলি ডিসিশন নিয়েছে, তারা যদি আজকে জামাতের সঙ্গে না থাকতো, জামাত তো তাদের এমনি মিত্র, আগে থেকেই আসছিল, ওদের রাজনৈতিক সম্পর্ক ছিল, এখন তাহলে তাদের প্রোটেকশনে অনেক সমস্যা হতো। এই মুহূর্তে বিএনপি যেটা হচ্ছে, বিএনপিও যদি এনসিপির উপর প্রোটেকশন তুলে দেয়, তাহলে এরা 2 ঘন্টাও কিন্তু রাজনীতিতে থাকতে পারবে না। এই প্রশ্নটা একটু করে সো দেমরান সালে কারণ মানে আমি যেটা বলছি, আপনি যে এখন বড় কথা ওরা এনসিপি নেতা নেত্রীরা বিএনপি নেতা নেত্রীদের সম্পর্কে বলে। কিছুক্ষণ আগে আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে যে কথা বলেছে, যে এই যে বড় বক্তৃতা, এগুলা যদি আজকে সরকার যদি প্রোটেকশন না দিত, তাহলে মাঠে যদি যেত, তাহলে কিন্তু অন্য রকম ঘটনা হয়তো ঘটতে পারত। শরিকদের সাথে যে কৌশলে জামায়াত এবং এনসিপি এগিয়ে যাচ্ছে, সেই কৌশলে বিএনপি পিছিয়ে আছে কিনা? দেখুন, আমাদের কৌশল আমাদের বিষয়। তো আমাদের সাথে যারা একসাথে, আমরা যাদের সাথে আন্দোলন ছিলাম, নির্বাচন করেছি, তাদের সাথে আমাদের ঐক্য ঠিক আছে। সেই ঐক্যকে আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্য থেকে আজকের এই বৈঠক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে করেছেন। তো এনসিপি এবং জামাত যে কৌশল তার শরিকদের বেলায় নিয়েছে, সেই একই কৌশল যে বিএনপি নিবে তা না। বিএনপি দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল, দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি, সরকারে ছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের জন্য কাজ করেছি, এখনও আমরা সেই পথে আগাচ্ছি। আমাদের কৌশল আমাদের কাছে, আমাদের সবার সাথে সুসম্পর্ক গড়ে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই থিমটা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে আমরা সরকারি দল, বিরোধী দল, সংসদে যারা আছেন, সংসদের বাইরে যারা আছেন, সবাইকে নিয়েই কিন্তু আমরা সেই আহ্বান জানিয়েছি। তবে রাজনীতির মাঠে আজকে যারা ধরেন অহেতুক একটা উস্কানিমূলক কথাবার্তা বলে, কিংবা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের ব্যাপারে অবশ্যই আমাদের অবস্থান থাকবে। কারণ আজকে দীর্ঘ আপনার 17 বছরের আন্দোলন সংগ্রাম বা আমাদের দমন, নিপীড়ন, নির্যাতন, দেশকে ফ্যাসিবাদে পরিণত করা, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আজকে গণতন্ত্রের পথে নতুন করে যে যাত্রা শুরু করেছি, এই যাত্রাপথে আমরা কাউকে প্রতিবন্ধক হিসাবে দাঁড়াতে দেব না। আমরা এই যাত্রাপথে সকলকে সহযোগী হিসাবে পেতে চাই, এবং সেই সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। এখানে আলমগীর ভাই একটি কথা বলেছেন, যে আনিস আলমগীর ভাই, যে 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে সবাই জামাতের ওরিয়েন্টেড লোক ছিলেন, এরকম একটি কথা বলেছেন। এইটা সঠিক নয়, এটা সঠিক নয়। সেখানে আমরা সকলে মিলেই কিন্তু আমরা আন্দোলন সময় দেওয়ার জন্য দর্শক, চিপেচিস প্রাথমিক রাজখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। সঙ্গে